গুড মর্নিং স্টুডেন্টস। মার্টিন লুথার কলেজ আয়োজিত বায়োলজি ফার্স্ট পেপার অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ রাকিবুল হাসান তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। ফার্স্ট ইয়ার খুবই ক্রুশিয়াল একটা মোমেন্ট ইন্টার বা এইচএসসি লাইফের জন্য। ফার্স্ট ইয়ারে যে স্টুডেন্ট ভালো রেজাল্ট করে সে সেকেন্ড ইয়ারেও ভালো রেজাল্ট অটোমেটিক চলে আসে, এবং প্রথম দিকে যদি ভালো করে পড়ালেখা করো তোমরা, আমি আশা করি তোমরা এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করবে। তো করোনার এই কঠিন পরিস্থিতিতে আমরা বাসায় থেকে অনলাইনে ক্লাসের যে ব্যবস্থা করছি, তো এটা আসলে তোমাদের সুবিধার জন্যই। তোমরা অনলাইনে যখন বসে সময় মতো বসে পড়ালেখাগুলো খুব ভালোভাবে আয়ত্ত করবে, পড়ালেখা করবে, আমাদের দিক নির্দেশনা অনুযায়ী চলাচল করবে। আশা করি তোমরা ক্লাসগুলো সঠিকভাবে বুঝতে পারবে। তো বায়োলজি ফার্স্ট পেপার জন্য আমরা যে বইটি নির্ধারণ করেছি তা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র, ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বই, যা কিনা উদ্ভিদ বিজ্ঞান বই হিসাবেও অনেকে চিনে। এটা হচ্ছে হাসান বুক হাউস থেকে প্রকাশিত। এছাড়াও তুমি আরও অনেক বই, অক্ষরপত্র পাবলিকেশনের বই নিতে পারো, সেটাও খুব ভালো লিখেছে। আলিম স্যারের বই, সেটাও খুব ভালো লিখেছে। এরকম বাজারে আরও 3-4টা বই আছে, সেগুলো তোমরা চাইলে পড়তে পারো। তবে আজকের ক্লাসটা আমরা জীববিজ্ঞান প্রথম পত্র আবুল হাসান স্যারের বই থেকে পড়ছি। আজকে আমরা যা পড়াবো তা হচ্ছে প্রথম অধ্যায়, কোষ এবং এর গঠন সম্পর্কিত পড়া। কোষ যেটা, দেখো, আমরা যে কোনো কিছু যদি সবচাইতে ক্ষুদ্রতর ভাগ নিয়ে চিন্তা করি, একটা যে কোনো বিল্ডিং ধরতে পারো, যে কোনো বস্তু ধরতে পারো, সেটার একক যেটা ধরি, সবচাইতে ছোট যেই পার্ট, সেটা হচ্ছে এখানে জীববিজ্ঞানের ভাষায় সেল বা কোষ হিসেবে ধরা হয়। সর্বপ্রথম এই সেল শব্দটি রবার্ট হুক সর্বপ্রথম সেল শব্দটি ব্যবহার করেছিলেন। বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম তার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে সেল শব্দটি প্রথম ব্যবহার করেন। তো আসলে এটার পেছনে একটা বিশাল ইতিহাস দাঁড়িয়ে আছে। তিনি মূলত রয়্যাল সোসাইটি অফ লন্ডন এর যন্ত্রপাতির রক্ষক হিসেবে কাজ করতেন। তো একটা সাপ্তাহিক সভায় উপস্থিত বিজ্ঞানীদের সামনে কোনো একটা কিছু উপস্থাপন করবেন বলে তিনি প্ল্যান করেছিলেন। তো ওই সময় তিনি চিন্তা করলেন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কোনো কিছু করা যায় কি না। তো তিনি কাঠের যেই ছিপি বা কর্ক, সেই কাঠের কর্কটা স্লাইস করে সেখানে দেখলেন যে সেটা পানিতে ভাসে, এবং এটা অণুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে পর্যবেক্ষণ করে দেখলেন যে মৌমাছির চাকের মতন অসংখ্য এরকম ছোট ছোট পার্ট দিয়ে হচ্ছে এই স্লাইসের মধ্যে অসংখ্য ছোট ছোট এরকম পার্ট রয়েছে, বা কুঠুরির মতন বা প্রকোষ্ঠের মতন রয়েছে। তো তার মনে পড়ল, আশ্রমে সন্ন্যাসীরা বা পাদ্রীরা যখন থাকে তখন তাদের ছোট ছোট সেল বা প্রকোষ্ঠের মধ্যে তারা থাকে, তো সেটাকে সেল বলা হয়ে থাকে। তো সেই চিন্তা করে থেকেই তিনি এই ছোট বাক্সগুলোকে বা ছোট প্রকোষ্ঠগুলোর নাম দেন সর্বপ্রথম সেল, যা কিনা তিনি সর্বপ্রথম তার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন। অধিকাংশ কোষই আণুবীক্ষণিক, মূলত অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এই সেলগুলো দেখা যায় না খালি চোখে। কিছু কিছু ব্যতিক্রম আছে। তো জানার জন্য বলে রাখছি যে পাখির ডিম কিন্তু একটা মাত্র কোষ দিয়ে তৈরি, অর্থাৎ আমরা যদি মুরগির ডিম বা হাঁসের ডিম, যেটা পাখির ডিম যেটাই বলি না কেন, এটা কিন্তু একটা মাত্র কোষ। তো সেই হিসাবে দেখা যায় যে উট পাখির ডিম হচ্ছে সবচাইতে বড় কোষ। তুলা বা পাটের আঁশ, তারপর হচ্ছে তাল গাছের আঁশ বেশ লম্বা, এগুলো খালি চোখে দেখা যায়, এগুলোও কিন্তু এক একটা কোষ নিয়ে গঠিত। মানুষের শরীরের যে নিউরন কোষ, তা একটা কোষগুলো কিন্তু অনেক লম্বাকৃতির, এগুলো দেখা যায় যে 1.37 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। সেলের বাংলা প্রতিশব্দ থেকেই আমরা বাংলায় বলে থাকি কোষ বা জীবকোষ। যদিও রবার্ট হুক সর্বপ্রথম এই কোষটা আবিষ্কার করেন, কিন্তু প্রথম এই
কোষ শব্দটা ব্যবহার করেন, কিন্তু জীবিত অবস্থায় কিন্তু তিনি পর্যবেক্ষণ করেন না। মূলত কাঠের মধ্যে যে কোষগুলো দেখেছিলেন সেগুলো ছিল মৃত। প্রথম জীবন্ত কোষ প্রথম দেখেন যিনি, তার নাম হচ্ছেন অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তিনি সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। অর্থাৎ রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিলেন বা কোষ নাম দিয়েছিলেন সেটা জীবিত ছিল না। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক যে কোষটা আবিষ্কার করেন সেটা হচ্ছে জীবিত। এছাড়াও কোষকে বিভিন্নজন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন বা দেখেছেন। কারো কারো মতে, যেমন তোমাদের বই দেখলে 3-4 জনের বিজ্ঞানীর মতামত দেওয়া আছে, যার মধ্যে জন ব্র্যাকেট এর মতে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। ডি রবার্টিস এর মতে কোষ হলো জীবের মৌলিক গঠনগত এবং কার্যগত একক। তো যেই কোষই হোক না কেন, এই কোষটা আসলে কোত্থেকে সৃষ্ট হয়েছে? একেবারে পৃথিবীর সূচনা লগ্নে আমরা যদি চিন্তা করি, কোষ কিন্তু প্রথমেই একেবারে এরকম সুগঠিতভাবে ছিল না। তো কোষগুলো এটা সুগঠিত করার জন্য দেখো আমরা এখানে কিছু পয়েন্ট দাঁড় করিয়েছি। প্রথমটা লিখেছি, দেখো, প্রত্যেক কোষ অবশ্যই জড় উপাদান থেকে তৈরি। কারণ আমরা যদি চিন্তা করি যে প্রত্যেকটা কোষ কিন্তু জীবনের সূচনা লগ্নে ছিল না, সেটা কোনো একটা রাসায়নিক পদার্থ, কোনো একটা জৈবিক পদার্থ থেকেই এসেছে। পদার্থটা অবশ্যই জড় উপাদানের ছিল। সেটা কিভাবে এসেছে সেটাই বলতেছি। লাইটিংয়ের ফলে দেখা যায় যে বায়ুমণ্ডলে বিরাজমান মিথেন, অ্যামোনিয়া, পানি, হাইড্রোজেন এগুলো থেকে মূলত অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়। এই অ্যামিনো অ্যাসিডই হচ্ছে জীবের বা জীবনের প্রথম কোষ তৈরির উপাদান। এরপরে কি হয়েছে দেখো, গভীর সমুদ্রেও কিন্তু জীবকোষ ছিল। সেটা কিভাবে ছিল? কার্বন যৌগ এবং পলিমার সৃষ্টির মাধ্যমে সেই জীবকোষগুলো তৈরি হয়েছিল। পরবর্তীতে সেই কোষগুলোর চারিদিকে ফসফোলিপিড বাইলেয়ার সৃষ্টি হয় এবং আরএনএ তৈরি হয়, যার মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়। এছাড়া আদি কোষের যে ডিএনএ কোষঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয় সেগুলো পরবর্তীতে নিউক্লিয়াসে পরিণত হয়েছিল। অর্থাৎ আমরা আলোচনার দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কোষ সৃষ্টির আগে একটি প্রি এক্সিস্টিং সেল অথবা সেটা নতুন প্রারম্ভিক সেল বা কোষ মাতৃ উপাদান অথবা জড় উপাদান সেটা ছিল, যা কিনা পরবর্তীতে একটি কোষ উৎপাদনে যথেষ্ট ভূমিকা পালন করেছে এবং সেখান থেকে নতুন নতুন উপাদান সংযুক্তকরণের মাধ্যমে কোষটা একটা সুগঠিত গঠনে তৈরি হয়েছে। দেখো, আরেকজন বিজ্ঞানী একটা নতুন প্রক্রিয়ার কথা তুলে ধরেছেন, যার নাম হচ্ছে এন্ডোসিমবায়োটিক প্রক্রিয়া, যা কিনা আমরা দেখো এখানে লিখে দিয়েছি, এন্ডোসিমবায়োটিক প্রক্রিয়া। এন্ডোসিমবায়োটিক প্রক্রিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে পোষক কোষ, যেটা হচ্ছে নর্মাল অবস্থায় একটা নিউক্লিয়াস, আমরা যেই স্টেজটা পড়লাম, এই স্টেজে যে নিউক্লিয়াসে পরিণত একটা কোষ, সেই কোষটাতে পরবর্তীতে দেখা যায় যে বায়বীয় ব্যাকটেরিয়াম প্রবেশ করে। বায়বীয় ব্যাকটেরিয়ামটা প্রবেশের ফলে সেখানে দেখা যায় যে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হয় এবং এই মাইটোকন্ড্রিয়ার উৎপত্তির মাধ্যমে এইটা একটা হেটারোট্রফিক প্রকৃত কোষ বা প্রাণী কোষে পরিণত হয়। তো দেখা যাচ্ছে যে প্রাণী কোষ তৈরির মাধ্যমে যেই কোষটি হলো, এই কোষটিতেই পরবর্তীতে আবার ফটোসিনথেটিক যেই ব্যাকটেরিয়াম সেইটা প্রবেশ করে এবং এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম প্রবেশ করার ফলে এটা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়, যা কিনা কোষটিকে অটোট্রফিক
প্রকৃত কোষ বা উদ্ভিদ কোষে রূপান্তরিত করে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে এই কোষটি তৈরি হচ্ছে। প্রথমে দেখলাম যে নিউক্লিয়াসের যেই কোষে যে নিউক্লিয়াস সমৃদ্ধ কোষ, সেই কোষে একটা বায়বীয় ব্যাকটেরিয়াম প্রবেশ করে এবং সেখানে ব্যাকটেরিয়ামটা পরবর্তীতে মাইটোকন্ড্রিয়ায় রূপান্তরিত হয়, ফলে হেটারোট্রফিক প্রাণী কোষে রূপান্তরিত হয়, যা কিনা পরবর্তীতে আবার ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম প্রবেশের ফলে সেখানে ক্লোরোপ্লাস্টের উৎপত্তি হয় এবং সেইটা পরবর্তীতে উদ্ভিদ কোষে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে, আমাদের যেই নতুন প্রক্রিয়ার একটি নাম দিলাম, সেটা হচ্ছে এন্ডোসিম্বায়োটিক প্রক্রিয়া। এই হচ্ছে কোষের সৃষ্টির যে প্রাথমিক ধারণা সেইগুলো। তো এই ধারণার পরবর্তীতে অনেক বিজ্ঞানী আরও গবেষণা চালান এই আসলে কোষ জিনিসটা কী, বা কোষ কীভাবে কাজ করে মানব দেহে বা জীব দেহে বা অন্যান্য প্রাণী দেহে বা উদ্ভিদ দেহে, সেখান থেকে এক একজন এক এক ধরনের ধারণা পেয়ে থাকেন। তো পরবর্তীতে দেখা যায় যে সেল যেই তথা কোষের অনেকগুলো বৈশিষ্ট্য চলে আসে। তো এই বৈশিষ্ট্যগুলো থেকে যদি আমরা কিছু মূল কথায় আসতে পারি, সেগুলো হলো, প্রথমত আমরা দেখতে পাই যে জীবনের সকল গাঠনিক এবং আণবিক উপাদান কোষে থেকে থাকে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, তারপর হচ্ছে অন্যান্য নিউক্লিয়াস, এগুলো সবই কিন্তু কোষের ভেতরে আছে। এছাড়া আরএনএ, ডিএনএ, এগুলো সবই কিন্তু কোষের ভেতরে বিদ্যমান। 2 নাম্বার, প্রয়োজনীয় কাঁচামাল সে চাইলেই ভেতরে গ্রহণ করতে পারে, অর্থাৎ সাইটোপ্লাজম থেকে বা অর্থাৎ কোষের বাহির থেকে সে চাইলেই অন্য কোনো উপাদান, যে উপাদানটা প্রয়োজন সেটা সে চাইলেই ভেতরে গ্রহণ করতে পারে। তৃতীয়ত, কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সে সংগ্রহ করতে পারে এবং প্রয়োজনীয় অণু সংশ্লেষ করতে পারে, যা কিনা সে কোষের যে বিভিন্ন অঙ্গাণু তার মাধ্যমে করতে পারে। অর্থাৎ বাহির থেকে সে চাইলেই, আমরা আগেই দেখলাম যে একটা বায়বীয় ব্যাকটেরিয়াম প্রবেশের ফলে সেখানে মাইটোকন্ড্রিয়া উৎপাদন হয়েছে, বায়বীয় ব্যাকটেরিয়াম প্রবেশের ফলে সেখানে ক্লোরোপ্লাস্ট তৈরি হয়েছে। আমরা জানি মাইটোকন্ড্রিয়া, কিন্তু আগের ক্লাসে জেনে এসেছি, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলে, অর্থাৎ সে কিন্তু খাবারটা থেকে শক্তিটা উৎপাদন করে। তো সেটাই দেখলাম, কাঁচামাল ব্যবহার করে সে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং প্রয়োজনীয় অণুও সে সংশ্লেষ করতে পারে। এরপরে দেখো, সুনিয়ন্ত্রিতভাবে তারা বেড়ে উঠতে পারে, অর্থাৎ একটা কোষ চাইলেই তার প্রয়োজন অনুসারে বড় হতে পারে, অথবা সংশ্লেষ হতে পারে, অথবা সেখান থেকে নতুন কোষের উৎপত্তিও তার মধ্যে হতে পারে। এরপরে দেখো, চারপাশের যে কোনো উত্তেজনার প্রতি সে সাড়া দিতে পারে। এটা হচ্ছে কোষের আরেকটি বৈশিষ্ট্য। একটি দেখা যায় যে হোমিওস্ট্যাটিক অবস্থা সে সবসময় বজায় রাখতে পারে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অবস্থা, হোমিওস্ট্যাটিক বলতে আমরা বুঝি যে বাহিরের টেম্পারেচার বা বাহিরের পরিবেশগত অবস্থা যাই হোক না কেন, অভ্যন্তরীণ পরিবেশ সবসময় স্থির রাখা। খুব সহজ একটা উদাহরণ দিয়ে আমরা হোমিওস্ট্যাটিক বুঝতে পারি। আমরা আমাদের বডি টেম্পারেচার যদি থার্মোমিটারে মাপি, সেটা নর্মাল সুস্থ অবস্থায় যদি মাপি, তাহলে সবসময় 98.4 ডিগ্রি ফারেনহাইট থাকে। সেটা শীতকালেই হোক বা অনেক গরমকালেই হোক। দেখা যায় শীতকালে টেম্পারেচার, বাহিরের টেম্পারেচার হচ্ছে অনেক নিচে, 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে, শীতে কাকুমুকু করতেছি আমরা, অথবা গরমের দিনে ঘেমে অবস্থা খারাপ, 35-36 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে, কিন্তু আমাদের বডি টেম্পারেচারের ভেতরে আমরা যখনই থার্মোমিটার দিয়ে মাপি না কেন, সেটা 98.4 ডিগ্রি ফারেনহাইটটাই থেকে যাবে। এই যেই ভেতরের অবস্থাটা সবসময় স্থির রাখা, একই রাখা, পরিবেশে যেই কন্ডিশনেই থাকুক না কেন, যেই টেম্পারেচারই থাকুক না কেন, আমাদের বডির ভেতরে টেম্পারেচারটা সবসময় ফিক্সড থাকা সুস্থ অবস্থায়, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে হোমিওস্ট্যাটিক অবস্থা। সেটাই সহজভাবে এখানে লিখে দেওয়া হয়েছে। দেখো, পরিবেশের অবস্থার তারতম্যের মাঝেও অভ্যন্তরীণ যেই অবস্থা সেটা স্থিতি থাকা।
এটাকে বলা হয় হোমিওস্ট্যাটিক অবস্থা। এছাড়াও দেখা যায় যে কোষের আরও অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কাল পরিক্রমায় অভিযোজিত হওয়া, অর্থাৎ প্রয়োজনের খাতিরে প্রয়োজনের ভিত্তিতে সেলগুলো চাইলে অভিযোজিত হতে পারে। কোনো সেল দেখা যায় যে তার আকার আকৃতির পরিবর্তন আনতে পারে। কোনো সেলের দেখা যায় যে তার অবস্থানের থেকে যদি শক্তি বেশি উৎপাদন প্রয়োজন হয় তাহলে সে বেশি উৎপাদন করে কোন শক্তি, আবার কোনো সেল তার অবস্থানের ভিত্তিতে যদি কম শক্তি উৎপাদন প্রয়োজন হয় তাহলে সে কম শক্তি উৎপাদন করে, অর্থাৎ সে অভিযোজিত হয় তার প্রয়োজন অনুসারে বা পরিবেশের দরকার অনুযায়ী বা পরিবেশের সাথে খাপ খাইয়ে থাকার জন্য। সারসংক্ষেপে আমরা বলতে পারি আসলে কোষটা তাহলে কি। কোষ এক কথায় আমরা তাহলে বলতে পারি যে কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একক। এক কথায় কোষ কি? কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একক। জীববিদ্যার যে শাখায় এই কোষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে থাকে। রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয় এক কথায়, যেহেতু তিনি প্রথম কোষ নামকরণ করে থাকেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আধুনিকতার খাতিরে আমরা অনেক নতুন নতুন কোষবিদ্যা সম্পর্কে অনেক নতুন নতুন ধারণা চলে আসে, নতুন নতুন অনেক আগের ধারণা পরিবর্তন হয়। এই কারণে কার্ল পি সোয়ানসনকে আধুনিক কোষবিদ্যার জনক বলা হয়ে থাকে। এই হচ্ছে কোষ সম্পর্কিত সাধারণ কিছু ধারণা। এরপরে আমরা চলো দেখি যে কোষ তত্ত্বটা কি। কোষ তত্ত্বতে দেখা যায় যে বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কোষ সম্পর্কে ধারণা দিচ্ছেন। তো প্রাথমিক একটা ধারণা সবসময় ফিক্সড রাখা প্রয়োজন। এই তাগিদেই কোষতত্ত্বের আবির্ভাব। তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে কোষের ধারণা দেওয়া সত্ত্বেও তিনজনের ধারণা আমরা সর্বজন গ্রহণযোগ্য হয়েছে, যাকে আমরা কোষতত্ত্ব বলে থাকি। তো কোষ সম্পর্কে বিভিন্ন তথ্য জানার পরে দেখা যায় যে 1838 থেকে 1839 সালে জার্মান উদ্ভিদবিজ্ঞানী স্লেইডেন এবং প্রাণীবিজ্ঞানী থিওডর সোয়ান এই দুইজন মিলে এবং পরবর্তীতে তাদেরকে সহায়তার জন্য 1855 সালে বিজ্ঞানী ভার্চু তিনজন মিলে এই কোষতত্ত্বটা প্রদান করে থাকেন। এই তিনজনের একত্রিতভাবে কোষতত্ত্বতে যে সকল ধারণা নিয়ে আসেন তা হচ্ছে, প্রথমত কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শরীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক, অর্থাৎ গঠন তৈরি করার জন্য একটা জীবদেহকে কোষ হচ্ছে একক হিসেবে কাজ করে। শারীরবৃত্তীয় বিভিন্ন কাজ করার জন্য সেখানেও একক হিসেবে কাজ করে। এছাড়া 2-3টা কোষ বা একাধিক কোষ বা একক কোষ কোনো একটা কাজ বিশেষভাবে করার জন্য যে সংগঠন করার দরকার সেখানেও সেই কোষটা একক হিসেবে কাজ করে থাকে। 2 নাম্বার, কোষ হলো জীবনের মৌলিক একক, অর্থাৎ প্রত্যেকটা কোষেই প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম থাকে, যা কিনা সজীব এবং জীবের জীবনকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে সহায়তা করে। এই কারণে কোষ হলো জীবনের মৌলিক একক, অর্থাৎ কোষ জীবিত আছে তো জীবন আছে, কোষ জীবিত নেই দ্যাট মিন্স জীবন নেই। কোষ বংশগতির একক। আমরা অনেকেই জানি যে পরবর্তীতে কোষ থেকেই আরেকটা কোষের সৃষ্টি হয়। কোষ থেকেই দেখা যায় যে আমাদের নতুন কোষ যেমন সৃষ্টি হচ্ছে, কোষই আমাদের হচ্ছে প্রজননে সহায়তা করছে। কিভাবে? কারণ কোষ থেকেই মাতৃজনন কোষ তৈরি হচ্ছে, কোষ থেকেই পুংজনন কোষ তৈরি হচ্ছে, অর্থাৎ কোষই হচ্ছে কখনো শুক্রাণু, কোষ থেকেই কখনো ডিম্বাণু তৈরি হচ্ছে, যা কিনা আমাদের বংশগতির ধারাটাকে অব্যাহত রাখে বা প্রজননে সবচেয়ে
বড় ভূমিকা পালন করে। তাই বংশগতির একক হিসেবেও কোষের ভূমিকা অনস্বীকার্য। 4 নাম্বার, সব কোষই পূর্বসৃষ্ট কোষ থেকে সৃষ্ট, অর্থাৎ এক বা একাধিক কোষ নিয়েই একটা পূর্ণাঙ্গ জীব গঠিত হয়। দেখা যাক, আমরা যদি চিন্তা করি, আমরা ছোটোবেলায় কিন্তু অনেক ছোট ছিলাম। বয়সে যখন ছোট ছিলাম আমাদের দেহের আকারও অনেক ছোট ছিল, আমাদের হাত পা এগুলো অনেক ছোট ছিল। বয়সের যত বেড়েছে আমাদের শরীরটা তত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখন আমার যেই সেলটা শরীরে অনেক বড় আকারে আছে বা অনেকগুলো সংখ্যায় আকার অনেক বৃদ্ধি পেয়েছে, সেই সেলগুলোই কিন্তু আমাদের ছোটোবেলায় ছোট্ট একটা সেল থেকেই উৎপন্ন হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা সেলেরই একটা পূর্ব সেল ছিল বা পূর্বসৃষ্ট সেল থেকেই আমাদের এই অনেকগুলো সেল, অনেক বড় সেল তৈরি হয়েছে এবং এক বা একাধিক অনেক সেল নিয়েই কিন্তু আমাদের সম্পূর্ণ জীবদেহটা গঠিত। তো এই হচ্ছে 4টা তত্ত্ব বা তার 4টা স্টেটমেন্ট যা কিনা কোষতত্ত্বের প্রধান স্টেটমেন্ট হিসেবে ধরা হয়। তো চলো দেখি কোষ আসলে কয় ধরনের হতে পারে। কোষ দেখা যায় যে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, যে আমরা কি ধরনের কাজ করছি, কোষটা দিয়ে কোন ধরনের কাজ আমরা করতেছি সেটার উপর ভিত্তি করে কোষটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। আমাদের শরীরে দেহ গঠনকারী যেই কোষগুলো সেগুলোকে বলা হয় হচ্ছে দেহকোষ। আর দেহ গঠনকারী কোষের পরবর্তীতে এক ধরনের কোষ থাকে যা থেকে বংশগতির ধারা অব্যাহত থাকে বা পুংজনন কোষ, যেটাকে বলবো পুরুষদের শরীরে হয়। আবার স্ত্রী জনন কোষ যেটা হচ্ছে মায়ের শরীরে হয়, সেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণুটা হচ্ছে পুংজনন কোষ, ডিম্বাণুটা হচ্ছে স্ত্রী জনন কোষ। অর্থাৎ জনন কোষটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে শুক্রাণু যেটা কিনা বাবার শরীর থেকে উৎপন্ন হয়, একইভাবে ডিম্বাণুটা হচ্ছে মাতৃজনন কোষ যা কিনা মায়ের শরীরে উৎপন্ন হয়। পরবর্তীতে এই 2টা কোষই বংশগতির ধারায় প্রজননে সহায়তা করে এবং নতুন অপত্য কোষ তৈরিতে বা জাইগোট তৈরিতে সহায়তা করে। এছাড়া কোষের মধ্যে যেই নিউক্লিয়াস এর গঠনের ভিত্তিতে দেখা যায় যে কোষ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষটা হচ্ছে মূলত এখানে নিউক্লিয়াসের গঠনটা সুগঠিত না, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে যেই ছোট্ট ছোট্ট নিউক্লিওলাস, ছোট্ট একটা নিউক্লিওলাস, তারপর হচ্ছে ক্রোমোজোম, তারপর হচ্ছে দেখা যায় যে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা সুন্দরভাবে আবৃত থাকার কথা, সেইটা আদি কোষে থাকে না, অর্থাৎ নিউক্লিয়াসটা সুগঠিত না। কিন্তু প্রকৃত কোষে দেখা যায় নিউক্লিয়াসটা খুবই সুগঠিত, খুবই সুন্দরভাবে ওইটাকে আইডেন্টিফাই করা যায়। নিউক্লিওলাসটা সুগঠিত, নিউক্লিওলাসের চারিদিকে ক্রোমোজোমগুলো সুগঠিত, তার 4 সাইডে আবার যদি নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা সুন্দরভাবে সুগঠিত থাকে। অর্থাৎ প্রকৃত কোষে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে, কিন্তু এটার ক্ষেত্রে আদি কোষের ক্ষেত্রে সেই নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না। এছাড়াও এই প্রকৃত যেই কোষ যেটা আমরা দেখছি, এই নিউক্লিয়াস সুগঠিত যে প্রকৃত কোষ, এইটাকে দেখা যায় যে আরও 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। অর্থাৎ উদ্ভিদ দেহে যেই কোষটা থাকে গাঠনিক এবং কার্যিক একক হিসেবে, সেটা হচ্ছে উদ্ভিদ কোষ। আর প্রাণী কোষ হিসেবে যেটা আছে, যেখানে কিনা ক্লোরোপ্লাস্ট নেই বা যেটা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, যেটা হচ্ছে হেটারোট্রফিক, আর সেটাই হচ্ছে প্রাণী কোষ। এই হচ্ছে কোষের বিভিন্ন প্রকারভেদ। আগামী ক্লাসে আমরা এই যে কোষের প্রকারভেদ এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো আজকে আশা করি যতটুকু ক্লাস নিয়েছি তোমরা বুঝতে পেরেছো। আমি যথাসাধ্য চেষ্টা করেছি এবং আগামীতেও আরও চেষ্টা করব। তোমাদের যদি কোয়েশ্চেন পাই, তোমরা কোথায় বুঝতে তোমাদের সমস্যা হয়েছে বা কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন আছে কি না, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। এটা যদি আমি জানতে পারি তাহলে আমি হয়তোবা আরও সামনে তোমাদেরকে বোঝাতে আগ্রহ পাবো এবং আরও বোঝাতে আমার জন্য সহায়তা হবে। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তো তোমাদের আজকে এতটুকুই ছিল। আগামী ক্লাসে আরও বিস্তারিত জানবো কোষ সম্পর্কে, এই চ্যাপ্টারটা সম্পর্কে এবং জীববিজ্ঞানের প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে। এবং তোমরা আশা করি খুবই ইন্টারেস্ট ফিল করবে জানার
যত পড়বে ততই জানবে। সো আমি আশা করি তোমরা বই পড়বে এবং ক্লাস লেকচারগুলো সঠিকভাবে দেখবে। এই ছিল আজকের ক্লাসে। সবাইকে করোনার এই কঠিন পরিস্থিতিতে বাসায় থেকে সুস্থ থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং সবাইকে ক্লাসটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকেই শেষ করছি। থ্যাংক ইউ।